গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন জুল ভার্নের লেখা মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। আজ রয়েছে এর ষষ্ঠ পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মানুষ মাত্রই মরীচিকা দেখে। ওয়েলস গতকাল টেররকে দেখেছিলেন, কিন্তু এখন আর সেটা নেই। কলকব্জা নষ্ট হয়ে গোপন ঘাঁটিতে যেতে না পারায় ব্ল্যাক রক ক্রিকে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছিল। মেরামত ছেড়ে এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে লেক ইরি ছেড়ে অনেক দূরে। অভিযানের শুরু থেকে বারবার এই ভয়টাই করেছি, অথচ শেষের দিকে এসে প্রায় বিশ্বাস করে বসেছিলাম টেররে দেখা আমরা পাবই। ওয়েলস যেখানে দেখেছেন সেখানেও এখনো নোঙর ফেলে আছে টেরর। হতাশায় ভেতরটা ভেঙে পড়তে চাইল। আমাদের এত খাটুনির ফুটো পয়সা মূল্য আর রইল না। আর টেরর যদি এখন এই লেকেই থাকে তাহলেই বা কি করার আছে? ওটাকে ধরা তো আমাদের সাধ্যের বাইরে। আসলে ওটাকে ধরার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষেরই নেই। হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম আমি আর ওয়েলস। হার্ট ওয়াকারও কম হতাশ হয়নি। তবু ওরা ক্রিকেট তীর বরাবর ঘোরাঘুরি করে দেখল যদি বা ফেলে যাওয়া কোনো সূত্র মিলে। আমি আর ওয়েলস পাথরের মতো দাঁড়িয়ে রইলাম ক্রিকের মোহনায়। টু শব্দ করলাম না কেউ। আমাদের মনের অবস্থা বোঝানোর জন্য কোনো কথা বলার দরকার ছিল না। প্রচণ্ড আগ্রহের পর এই হতাশা একেবারে শেষ করে ফেলল আমাদের। এত পরিকল্পনার এই পরিণতিতে মাথা যেন তালগুলো পাকিয়ে গেল। অভিযান বাতিল করব নাকি চালিয়ে যাব কিছুই বুঝতে পারছিলাম না। প্রায় 1 ঘন্টা ওভাবেই দাঁড়িয়ে রইলাম। জায়গাটা ছেড়ে চলে আসার মতো শক্তিও যেন আর অবশিষ্ট নেই। এখনো অন্ধকার ভেদ করে দেখার চেষ্টা করছি। মাঝে মাঝে ঢেউয়ের মাথায় চকচক করে উঠছে পানি। চমকে উঠে ভাবছি ওই বুঝি টেরর, কিন্তু তখনই মিলিয়ে যাচ্ছে পানির ঝিকিমিকি। কখনো মনে হচ্ছে গাঢ় অন্ধকারের গায়ে ছায়ার মতো কি যেন দেখতে পাচ্ছি। জাহাজের মতো কালো কি যেন একটা এগিয়ে আসছে এদিকেই। আবার কখনো ঘূর্ণিঝড় ছলাৎ করে এসে পড়ছে পায়ের ওপর। মনে হচ্ছে কি যেন তোলপাড় করছে লেকের তলে। কল্পনার এরকম দৃশ্য একের পর এক চলে গেল চোখের সামনে দিয়ে। সব মিথ্যা, মরীচিকা। অবশেষে আমাদের সঙ্গী দুজন ফিরে এলো। আমার প্রথম প্রশ্ন হলো, কিছু পেলে? জবাব দিল জন হার্ট, না। ক্রিকেট 2 তীরে রেখেছ? হ্যাঁ, বলল ন্যাব ওয়াকার। সাঁতার না কেটে যতদূর যাওয়া যায় গিয়েছি। মিস্টার ওয়েলস তীরের উপর ছড়ানো অনেক জিনিস দেখেছিলেন, আমরা তার কিছুই দেখতে পেলাম না। বনে ফিরে যাবার চিন্তা মাথায় নেই, তাই বললাম, এখানে কিছুক্ষণ থাকি। হঠাৎ তোলপাড় করে উঠল পানি। ঢেউ ফুলে ফেপে ছুটে এলো তীরের দিকে। ওয়েলস বললেন, বড় নৌকো গেলে এরকম ঢেউ ওঠে? হ্যাঁ, বললাম আমি। নিজের অজান্তেই নিচু হয়ে গেছে স্বর। কিন্তু ঢেউটা এলো কোত্থেকে? 1 ফোঁটা বাতাস বইছে না। তাহলে কি লেকের উপর কিছু ভেসে উঠেছে? নাকি তলে কিছু আছে? সামনে ঝুঁকে ঢেউয়ের ধরন দেখতে দেখতে বললেন ওয়েলস, ঢেউটা নৌকোর ঢেউয়ের মতোই। মনে হচ্ছে পানির নিচ দিয়ে বা উপর দিয়ে কিছু একটা এগিয়ে আসছে ক্রিকেট দিকে। নিঃশব্দে নিশ্চল হয়ে কিছু একটা দেখার আশায় চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম নিশ্চিন্দ্র অন্ধকারে। ক্রিকেট তীরে আলতো চাপড় মারছে লেকের ঢেউ। স্পষ্ট শোনা যাচ্ছে সেই শব্দ। হার্ট আর ওয়াকার খানিকটা সরে গিয়ে বড় একটা পাথরের উপর উঠে দাঁড়ালো। আমি এগিয়ে গেলাম পানির আরো কাছে। তোলপাড়ের শব্দ তো কমছে না, বরং বাড়ছে। সেই সাথে কানে এলো একটা ধক 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 শব্দ। আমার দিকে ঝুঁকে ওয়েলস বললেন, আর কোনো সন্দেহ নেই, এদিকে এগিয়ে আসছে একটা জাহাজ। তাই তো মনে হচ্ছে। লেক ইরিতে তিমি বা হাঙর থাকলে অবশ্য অন্য কথা। না, এটা জাহাজেরই শব্দ। কিন্তু জাহাজটা ক্রিকের মোহনার দিকে আসছে নাকি চলে যাচ্ছে অন্যদিকে?
আপনি তো এখানেই জাহাজটাকে দুবার দেখেছিলেন, তাই না? হ্যাঁ, এখানেই। এটা যদি সেই জাহাজটাই হয়, তাহলে ফিরে আসবে এখানেই। ওই যে, আঙ্গুল দিয়ে ক্রিকেট প্রবেশপথটা দেখালেন তিনি। ফিরে এসেছে ওয়াকার আর হার্ট। চারজনই হামাগুড়ি দিয়ে রইলাম বালির ওপর। মনে হলো আধার ভেদ করে এদিকেই আসছে একটা কালো স্তূপ। লেকের উপর দিয়ে খুব ধীরে ধীরে এগিয়ে আসছে। এখনো ক্রিকেট ঢোকেনি। উত্তর পূবে 120 ফুট মতো দূরে আছে ওটা। ইঞ্জিনের শব্দ আরো কানে আসছে না। ওরা বোধহয় ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। যে গতি জড়ো হয়েছিল এগিয়ে আসছে এখন তারই ধাক্কায়। এটা বোধহয় ওয়েলসের দেখা সেই সাবমেরিন। ক্রিকের আশ্রয়ে রাত কাটানোর জন্য ফিরে আসছে। কিন্তু ফিরে যদি আসবে, তাহলে নোঙর তুলেছিল কেন? আবার কলকবজা বিগড়ে দুর্বল হয়ে পড়েছে, নাকি মেরামত শেষ হবার আগেই গা ঢাকা দিতে বাধ্য হয়েছিল? এখনই বা কি কারণে ওটা এখানে ফিরে আসছে? ওহায়োর রাস্তা দিয়ে তো বিদ্যুৎ গতিতে উধাও হয়ে যেতে পারত। তাহলে কি ওটা মোটর গাড়িতে রূপান্তরিত হবার ক্ষমতা হারিয়ে ফেলেছে? মেলা প্রশ্ন ভিড় করে এলো মাথার মধ্যে, যার একটারও উত্তর জানা নেই আমার। আমি আর ওয়েস ভাবতে লাগলাম, এটা কি সত্যি সেই টেরর? এটার কমান্ডারই মাস্টার অব দ্য ওয়ার্ল্ড নামে হুমকি দিয়েছিলেন সরকারকে? নিশ্চিত হবার মতো প্রমাণ এখনো হাতে আসেনি। মনে হচ্ছে ব্ল্যাক রক ক্রিকের সমস্ত এলাকা এই জাহাজের ক্যাপ্টেনের নখদর্পণে। নইলে এত গাঢ় অন্ধকারের মধ্যে আসতে পারতেন না। কোনো কেবিন থেকে এক বিন্দু আলো বাইরে এসে পড়ছে না। খানিক পরেই খুব ধীরে মেশিন চলার মতো শব্দ পেলাম। আবার আলোড়িত হয়ে উঠল লেকের পানি। তারপরে ঘাটে ভিড়ল জাহাজটা। পায়ের নিচে 5-6 ফুট উঁচু সমতল পাথরটা খাড়া নেমে গেছে পানিতে, ঠিক একটা জাহাজ ঘাটের মতোই। আমার এক হাতে চেপে ধরলেন ওয়েলস। ফিসফিস করে বললেন, আর এখানে থাকা উচিত হবে না। হ্যাঁ, ওরা দেখে ফেলতে পারে। বালির উপর গুড়ি মেরে থাকতে হবে, অথবা লুকাতে হবে কোনো পাথরের ফাটলে। আপনি রওনা দেন, আমরা পেছনে পেছনে যাচ্ছি। আর এক মুহূর্ত নষ্ট করা ঠিক নয়। কালো স্তূপটা এখন আমাদের একেবারে কাছে। ওটা ডেকে দেখতে পাচ্ছি দুজন মানুষের ছায়া। সত্যি কি সাবমেরিনে মাত্র দুজন মানুষই আছে? পা টিপে টিপে সরতে লাগলাম পেছনে। যেখান থেকে গিরিশঙ্কর উঠে গেছে বনের দিকে, সেখানে পৌঁছলাম। চারপাশে বহু খাজ। একটাতে ঢুকলাম আমি আর ওয়েলস, আরেকটাতে সঙ্গী দুজন। ওরা যদি টেরর থেকে নামে, তাহলে আমরা দেখতে পাবো, অথচ ওরা আমাদের দেখতে পাবে না। সুতরাং অবস্থা বুঝে ব্যবস্থাও করতে পারবো আমরা। সামান্য শব্দ ভেসে এলো জাহাজ থেকে। ইংরেজিতে কিছু কথা বলা বলিও হলো। ওরা যে নোঙর ফেলতে যাচ্ছে, এটা পরিষ্কার বুঝতে পারলাম। ডেকের উপর থেকে কেউ ছুড়ে দিল একটা রশি। রশিটা সরাত করে এসে পড়ল আমরা যেখানে আগে দাঁড়িয়েছিলাম, ঠিক সেইখানে। ওয়েলস ঝুঁকে পড়ে দেখলেন নাবিকদের একজন তীরে লাফিয়ে পড়ে রশি ধরেছে। তারপরই কানে এলো পাথরের নোঙর ঘষার কর্কশ খড়খড় শব্দ। কিছুক্ষণ পর বালির ওপর হাঁটাচলা খচমচ শব্দ হলো। লণ্ঠনের আলোয় পথ চিনে দুজন লোক হাড়ি ধরে চলে গেল বনের দিকে। কোথায় যাচ্ছে ওরা? ব্ল্যাক ক্রিকও কি তাহলে রক টেররের একটা গুপ্ত ঘাঁটি? খাবার ও অন্যান্য জিনিসপত্রে কি কোনো মজুদ আছে এখানে? খাবার নিতে কি এসেছিল তাহলে? লক্ষ্যহীনভাবে ঘুরতে ঘুরতে কি ওরা সন্ধান পেয়েছে ব্ল্যাক রক ক্রিকের? মনে হয় জনমানবহীন এই জায়গার খবর ভালোভাবেই জানে ওরা। জানে এখানে ওদের দেখে ফেলার কেউ নেই। এখন কি করব আমরা? ফিসফিস করে জানতে চাইলেন ওয়েলস। ওরা ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর? চমকে উঠে থেমে গেলাম আমি। লোক দুজন আমাদের 30 ফুট দূর দিয়ে যাচ্ছিল। হঠাৎ ওদের একজন মুখ ঘুরাতেই লণ্ঠনের আলোয় তার মুখ আলোকিত হয়ে উঠেছে। তাই দেখে ভীষণভাবে চমকে উঠেছি আমি।
লং স্ট্রিটে আমার বাড়ির সামনে যে দুজন লোক দেখেছিলাম আমি, নিঃসন্দেহে এ তাদেরই একজন। বুড়ি যেমন এই মুখ ভোলেনি, তেমনি আমিও ভুলিনি। ওদের দুজনকে কত খুঁজেছি আমি, পাইনি। যে চিঠিতে আমাকে হুমকি দেওয়া হয়েছিল সেটা এদেরই মারফতই পেয়েছি। আর সন্দেহ নেই এটাই সেই টেরর। তবু একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, এই মেশিনের সাথে গ্রেট আইডির কি সম্পর্ক? আদ্যপান্ত খুলে বললাম ওয়েলসকে। তিনি শুধু বললেন, সবকিছুই বড় জটিল। লোক দুজন বনের পথে হাঁটতে হাঁটতে গাছের তলা থেকে কাঠকুটো কুড়িয়ে জড়ো করছে। ওরা যদি আমাদের ঘাঁটি দেখে ফেলে তাহলে কি হবে? ওয়েলস বলল, ওরা যদি খুব বেশি ভেতরে ঢুকে না পড়ে তাহলে ভয়ের কিছু নেই, কিন্তু যদি ভেতরে যায়, ঘোড়া গাড়ি সব দেখে ফেলে, ছুটে আসবে জাহাজের দিকে। কিন্তু জাহাজে ওঠার আগে ধরে ফেলবো আমরা। ক্রিকের দিক থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। পাথরের ফাটল থেকে বেরিয়ে খাড়ি ধরে নামতে লাগলাম ঘাটের দিকে। যেখানে নোঙর ফেলা হয়েছে সেখানটায় গিয়ে দাঁড়ালাম। চুপচাপ দাঁড়িয়ে আছে টেরর। ডেকে কোনো আলো নেই, ডেক বা তীরে দেখাও যাচ্ছে না কাউকে। এই তো সুযোগ। ডেকে উঠে লোক দুজনকে অভ্যর্থনা করার জন্য তৈরি হয়ে থাকব। মিস্টার স্ট্রোক, চমকে উঠলাম। ওয়েলস, আমার পিছু পিছু কখন এসেছেন জানতেই পারিনি। তাড়াতাড়ি পিছু হটে গুঁড়ি মেরে বসে পড়লাম। আরও আগে কি জাহাজে উঠে পড়া উচিত ছিল, নাকি উঠতে গেলে ডেকের উপর থেকে দেখে ফেলতো কেউ? তাহলে একেবারে সর্বনাশ হয়ে যেত। লণ্ঠন হাতে লোক দুজন খাড়ি বেয়ে নেমে আসছে। কোনো সন্দেহ তাদের মনে জাগেনি। দুজনের হাতেই এক বোঝা করে কাঠ। এসে থামলো ঘাটের ওপরে। একজন সামান্য গলা চড়িয়ে ডাকল, হ্যালো ক্যাপ্টেন। আসছি। জাহাজের ভেতর থেকে সাড়া দিল কেউ। ওয়েলস আমার কানে কানে বললেন, ওরা তাহলে 3 জন, 4 জনও হতে পারে। জবাব দিলাম আমি। 5 বা 6 জন হলেও অবাক হবার কিছু নেই। পরিস্থিতি খুব খারাপ। এতগুলো লোকের বিরুদ্ধে আমরা কি করব? একটা বেচাল হলেই সর্বনাশ হয়ে যাবে। লোক দুজন তো ফিরে এসেছে। ওরা কি কাঠের বোঝা সহ আবার উঠে পড়বে জাহাজে? তারপর সাবমেরিনটা ক্রিক ছেড়ে যাবে, নাকি সকাল পর্যন্ত অপেক্ষা করবে? যদি এখনই চলে যায় তাহলে তো আর ধরতে পারবো না। এটা লিক এড়ি ছেড়ে উঠে রাস্তা ধরে চলে যেতে পারে কোনো প্রতিবেশী রাষ্ট্রের ভেতর দিয়ে, অথবা ডেট্রয়েট নদী ধরে লেক হুরন হয়ে গ্রেট লেকে গিয়ে পড়তে পারে। ব্ল্যাক রক ক্রিকের জলরাশি সংকীর্ণ। যে সুযোগ এখানে আছে তেমনটা কি আর কোথাও পাবো? চুপি চুপি ওয়েলসকে বললাম, আমরা 4 জন, ওরা কোনো আক্রমণের জন্য তৈরি নেই। অতর্কিত আক্রমণে ওদের বেকুব করে দেওয়া যাবে। মোট কথা, আক্রমণ করব আমরা, তারপর ঈশ্বর যা করার করবেন। সাথে দুজনকে ডাকতে যাচ্ছি। হাত চেপে ধরলেন ওয়েলস। বললেন, শুনুন, একজন লোক জাহাজটাকে ঘাটের আরো কাছে টেনে এনেছে। ডেক থেকে ক্যাপ্টেন বললেন, সব ঠিক আছে তো? আছে ক্যাপ্টেন। আরো 2টো কাঠের বোঝা আছে, তাই না? হ্যাঁ। আরেকবার গেলেই সব কাঠ টেররে আনা যাবে। হ্যাঁ, আরেকবার গেলেই হবে। বেশ, তাহলে কাল সকালেই রওনা দেব আমরা। জাহাজটা কি মাত্র 3 জন লোক? ক্যাপ্টেন অর্থাৎ মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড আর ওই 2 জন? ওরা কি করবে পরিষ্কার বুঝতে পারলাম। প্রথমে কাঠগুলো তুলবে ডেকে, তারপর জাহাজের ভেতরে ঢুকে সোজা ঘুম। আক্রমণ করার পক্ষে সেটাই হবে উপযুক্ত সময়। বাধা দেওয়ার সুযোগ পর্যন্ত ওরা পাবে না। ক্যাপ্টেন নিজেই জাহাজ পাহারা দিচ্ছেন, সুতরাং এখন আক্রমণ করাটা হঠকারিতা হবে। আমি আর ওয়েস একমত হলাম, সবাই আগে ঘুমিয়ে যাক, তারপর ঝাঁপিয়ে পড়ব। 10:30 বাজতে আবার বালির উপর পদশব্দ পাওয়া গেল। লণ্ঠন হাতে লোক দুজন খাড়ি ধরে আবার উঠে গেল বনের দিকে। অনেকটা এগিয়ে যেতে
ওয়েলসও গেলেন আমাদের সাথে দুজনকে সাবধান করতে। আমি নিঃশব্দে এগিয়ে গেলাম পানির একেবারে কিনারায়। ছোট একটা রশির প্রান্তে ভাসছে টেরর। লম্বা, পাতলা, ছুচল গরম, চিমনি, পাল, মাস্তুল, দড়িদড়া, এসবের কোনো বালাই নেই। নিউ ইংল্যান্ডের উপকূলে ছোটাছুটি করা জাহাজটার বর্ণনার সাথে এটার চেহারা মিলে যাচ্ছে। আবার ফিরে এলাম পাথরের ফাটলে। সাথে তিনজনে লুকিয়ে আছে পাশের খাড়িতে। রিভলভার বের করে দেখে নিলাম আমরা। লোক দুজন বনে ঢুকেছে 5 মিনিট হলো। যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে ওরা। তারপরও ঘণ্টাখানেক অপেক্ষা করব। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হলে আক্রমণ চালাবো। একটা সুযোগও দেওয়া চলবে না। সুযোগ পেলেই লেক ইরি তোলপাড় করে ছুটে চলে যাবে টেরর, অথবা ডুব দিবে পানির তলায়। কখনো এরকম অধৈর্য হয়নি। ছটফট করতে লাগলাম। লোক দুজন বন থেকে এখনো ফিরছে না কেন? ফেরার পথে নিশ্চয়ই কিছু বাধা পড়েছে। আচমকা ভেসে এলো একটা গোলমালের শব্দ। রাতের স্তব্ধতা খান খান হয়ে গেল ঘোড়ার চিৎকারে। ঘোড়া দুটো পাগলের মতো ছুটে চলেছে তীর বরাবর। এ তো আমাদের ঘোড়া। কচুয়ান ব্যাটা নিশ্চয় ঠিকমতো খেয়াল রাখেনি। খোলা জায়গা ছেড়ে বেরিয়ে এসেছে ঘোড়া দুটো, ছুটে চলেছে বালুতটের ওপর দিয়ে। এই সময় দেখা গেল লোক দুজনকে। চোর দৌড় দাগিয়েছে। নিশ্চয়ই ওরা আমাদের ঘাঁটি আবিষ্কার করে ফেলেছে। সন্দেহ করেছে পুলিশ লুকিয়ে আছে বনে। পুলিশ ওদের উপর নজর রেখেছে, পিছুও নিয়েছে। এবার গ্রেপ্তার করবে। তাই মরিয়া হয়ে খাড়ির ঝোপঝাড় ভেঙে ছুটে আসছে ওরা। একবার ঘাটে পৌঁছতে পারলেই নোঙর তুলে ঝাঁপিয়ে উঠবে ডেকে। উল্কার মতো উধাও হয়ে যাবে টেরর। আমাদের সমস্ত পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। গোহারা হেরে যাব আমরা। ধরো, চিৎকার করে উঠলাম আমি। তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে খাড়ির দুপাশ থেকে নেমে এলাম আমরা। ওদের পথ রোধ করে দাঁড়ালাম। আমাদের দেখার সাথে সাথে কাঠের বোঝা ছুঁড়ে ফেলে দিল ওরা। রিভলভার বের করে মুহূর্তের মধ্যে গুলি চালালো। একটা গুলি লাগলো হার্টের পায়ে। আমরা পাল্টা গুলি করলাম, কিন্তু লাগলো না। সোজা ছুটে এলো দুজনেই। কোথাও হোঁচট বা আছাড় খেলো না। ক্রিকেট তীরে পৌঁছে রশি না খুলে ঝাঁপ দিল জাহাজের উপরে। ঝুলতে লাগলো ডেক আঁকড়ে ধরে। লাফিয়ে সামনে এগিয়ে এলেন ক্যাপ্টেন, হাতে রিভলভার। গুলি করলেন। ওয়েলসের গায়ে আলতো আঁচড় কেটে বেরিয়ে গেল বুলেট। ওয়াকারও আমি রশিটা ধরে তীরের দিকে টানতে লাগলাম। এটাকে ঘাটে ভিড়ানোর আগেই রশি কেটে দিয়ে গায়েব হয়ে যাবে না তো? হঠাৎ পাথরের খাঁজ থেকে প্রচণ্ড বেগে ছুটে বেরিয়ে এলো ছেঁড়া নোঙর। একটা হুক আটকে গেল আমার বেল্টে। ছুটন্ত রশির ধাক্কায় ছিটকে পড়ল ওয়াকার। রশি ও হুকের ফাঁদে আটকা পড়ে ছেঁচড়ে এগুলাম সামনে। সবগুলো ইঞ্জিন সর্বশক্তি দিয়ে গর্জে উঠল। লাফিয়ে উঠে ব্ল্যাক রক ক্রিকেট পাদি মথিত করে তীরের মতো ছুটে বেরিয়ে গেল টেরর। জ্ঞান ফিরতেই চোখে পড়ল দিনের আলো। ছোট্ট একটা কেবিনে শুয়ে আছি আমি। পুরো কাঁচি ঢাকা পোর্ট হোল দিয়ে সামান্য আলো ঢুকছে। কতক্ষণ ধরে এখানে শুয়ে আছি, কেই বা এখানে রেখে গেছে, কিছুই জানি না। তবে আলোর ভাব দেখে মনে হলো দুপুর হয়নি এখনো। সরু একটা বাঙ্কে শুয়ে আছি আমি। কম্বলে শরীর ঢাকা। ভেজা কাপড় চোপড় শুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এক কোণে। নোঙরের হুকের হ্যাচকা টানে ছেঁড়া বেলটা পড়ে আছে মেঝেতে। আহত হইনি আমি। কাটা ছেঁড়া দাগও নেই। শুধু কিছুটা ক্লান্তি বোধ করছি। কোনো আঘাত লেগে জ্ঞান হারাইনি। রশির সাথে জড়িয়ে পানিতে পড়ে গিয়েছিলাম। তারপর ছুটে চলেছিলাম পানির নিচ দিয়ে। এদের কেউ পানি থেকে তুলে না নিলে দম বন্ধ হয়ে মারাই যেতাম। এখন কি আমি টেররে? ক্যাপ্টেন আর তার 2 সাথী ছাড়া আর কেউ অন্য কেউ নেই? তাই হবে। সংঘর্ষে পুরো দৃশ্যটাই ভেসে উঠল চোখের সামনে। গুলি খেয়ে বালির উপর পড়ে আছে আহত হার্ট। একের পর এক গুলি ছুঁড়ে চলেছেন ওয়েলস।
হুকটা আমার বেল্টে আটকে যাবার আগে রশির ঘায়ে ছিটকে পড়েছে ওয়াকার। তাহলে ওরা কোথায়? ওরা হয়তো ভেবেছে লেক ইরিতে পড়ে শেষ হয়ে গেছি আমি। কিন্তু টেরর এখন কোথায়? যাচ্ছে বা কোন পথে? এটা কি মোটর গাড়ি হয়ে ছুটে চলেছে কোনো প্রতিবেশী রাষ্ট্রের ভেতর দিয়ে? যদি তাই হয়, যে কয়েক ঘন্টা আমি সজ্ঞানহীন ছিলাম সেই ফাঁকে এটা বহুদূর চলে এসেছে। নাকি সাবমেরিন হয়ে ছুটে চলেছে লেকের তল দিয়ে? না, বিস্তৃত তরল কিছুর উপর দিয়ে চলেছে টেরর। পানির তলায় ডুবে থাকলে কেবিনে সূর্যের আলো এসে পড়তো না। আর মোটর যত ভালো পথ দিয়ে যাক, ঝাঁকুনি টের পাওয়া যাবেই। তবে এটা লেক ইরিতে আছে কিনা বলা কঠিন। ডেট্রয়েট নদী হয়ে লেক হরন বা লেক সুপিরিয়রে ঢুকে পড়তে পারে। ঠিক করলাম ডেকে যাব, যা হয় হবে। ওখানে গেলেই হয়তো সব বোঝা যাবে। কোনো মতে টেনে হেঁচড়ে নেমে পড়লাম বাঙ্ক থেকে। জামা কাপড় পরলাম, তবে খুব একটা উৎসাহ পাচ্ছি না। কেবিনটায় তালা দিয়ে রাখিনি তো? একটা পথ আছে বেরোনোর। মই বেয়ে উঠে মাথার উপরকার হ্যাচওয়ে দিয়ে ওপরে উঠে ঠেলা দিতেই খুলে গেল হ্যাচ। অর্ধেকটা শরীর বের করে আনলাম ডেকের ওপর। সামনে পেছনে দুপাশে তাকালাম। ছুটে চলেছে টেরর। যতদূর চোখ যায় শুধু ঢেউ আর ঢেউ। উপকূলে চিহ্ন মাত্র নেই। আকাশ আর সাগরের দিগন্ত রেখা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এটা হ্রদ না সাগর তা সহজেই বোঝা যাবে। বোতে লেগে দুপাশে ফোয়ারার মতো ছুটে যাচ্ছে পানি। কাটার মতো ফুটছে আমার গায়ে। পানি মুখে দিয়ে দেখলাম মিষ্টি। তাহলে এখনো বুঝি লেক ইরিতেই আছি। সূর্য দেখে বুঝলাম দুপুর হয়নি এখনো। অর্থাৎ ব্ল্যাক রক ক্রিক ছেড়ে আসার পর বড়জোর 7-8 ঘন্টা কেটেছে। আজ তাহলে 31শে জুলাই। লেক ইরি লম্বায় 200 মাইল আর চওড়ায় 50 মাইলেরও বেশি। অতএব ডাঙা চোখে না পড়াটা অবাক হওয়ার মতো কিছুই নয়। দক্ষিণ পূর্বে আমেরিকা বা উত্তর পশ্চিমে কানাডার আভাস পর্যন্ত পাচ্ছি না। ডেকে দুজন লেক দেখলাম। একজন বোতে দাঁড়িয়ে সামনের দিকটা দেখছে, আর একজন স্টার্নে। সূর্যের অবস্থান দেখে মনে হলো উত্তর পূর্বে চলেছে টেরর। এই দুজনে ব্ল্যাক রক ক্রিকে খাড়ি দিয়ে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। চারপাশে তাকালাম ক্যাপ্টেনকে দেখার জন্য। নেই। একেবারে অস্থির হয়ে উঠলাম। কখন দেখব এই বিস্ময়কর মেশিনের আবিষ্কারকর্তাকে, সেই বিরাট ব্যক্তিত্বকে, যিনি নাড়া দিয়েছেন সারা বিশ্বকে, মাস্টার অব দ্য ওয়ার্ল্ড নাম নিয়ে যুদ্ধে আহ্বান করেছেন সমগ্র মানব জাতিকে। বোতে দাঁড়ানো লোকটার পাশে গেলাম। মিনিট 5 চুপ করে থাকার পর বললাম, ক্যাপ্টেন কোথায়? আধ বোঝা চোখে আমার দিকে চেয়ে দেখল লোকটা। ভাবখানা আমার কথা বুঝতে পারেনি, কিন্তু গত রাতে ওকে ইংরেজিতে কথা বলতে শুনেছি। ব্যাপারটা কি? ডেকে যখন বেরিয়ে আসি তখনও আমাকে দেখে মোটেই অবাক হয়নি ব্যাটা। আমার দিকে পেছনে ফিরে দিগন্তের দিকে চেয়ে রইল সে। জেদ চেপে গেল আমার। এগুলাম স্টার্নের দিকে। ওই লোকটাকে জিজ্ঞেস করে দেখব, কিন্তু আমাকে এদিকে এগোতে দেখে হাত নেড়ে যেতে নিষেধ করলো লোকটা। ভাবলাম কেউ যখন কথা বলতে চাইছে না তখন ঘুরে ফিরে মেশিনটাকে ভালো করে দেখব। ধীরে সুস্থে মেশিনটার নির্মাণ কৌশল দেখতে লাগলাম। ডেক ও ডেকের উপরকার সমস্ত জিনিস অচেনা কোনো ধাতুর তৈরি। ডেকের মাঝখানে আধখোলা একটা ঢাকনি। ঢাকনির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নিচের ইঞ্জিন রুম। প্রায় নিঃশব্দে নিয়মিত ছন্দে কাজ করে চলেছে অসংখ্য কলকবজা। আগেই দেখেছি, এবার আরো খেয়াল করলাম পাল, মাস্তুল, দড়িদড়া কিচ্ছু নেই। পতাকা ওড়াবার জন্য স্টার্নে কোনো দণ্ড পর্যন্ত নেই। বোর্ড দিকে উঁকি দিচ্ছে একটা পেরিস্কোপের মাথা। এটার সাহায্যেই মেশিনটাকে পানির নিচে চালানো হয়। দুভাঁজ করা কি যেন একটা জিনিস জড়ানো আছে মেশিনের গায়ে। কোনো কোনো ডাচবোটে এ ধরনের গ্যাংওয়ে দেখা যায়। বুঝলাম না এটার কি ব্যবহার। বোতে দেখলাম 3 নম্বর হ্যাচওয়ে। এটার নিচে বোধ হয়
ওই লোক দুটোর কেবিন আছে। একই রকম আরেকটা হ্যাচ দেখলাম স্টার্নে। এর নিচে বোধ হয় ক্যাপ্টেনের কেবিন। এখনই দেখাই হলো না তার সাথে। প্রতিটা হ্যাচ বিশেষ এক ধরনের রবার দিয়ে মোড়া। এতে পানির নিচে ডুব দিলে এক বিন্দু পানিও ঢুকবে না। যে মোটরের শক্তিতে মেশিনটা এত জোরে ছুটতে পারছে সেটা কি দেখলাম না কোথাও। কোনো প্রোপেলারও চোখে পড়ল না। বিদ্যুৎ গতিতে ছুটে চলেছে টেরর। পেছনে রেখে যাচ্ছে দীর্ঘ মসৃণ ফেনিল জলরেখা। মেশিনটা এত চমৎকারভাবে তৈরি, কোনো ঢেউ উঠছে না বললেই চলে। তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের বিশাল ঢেউয়ের মাথার উপর দিয়েও এটা অনায়াসে চলে যেতে পারবে। এটা বাষ্প বা মেট্রোল চালিত নয়, তা আমার জানা আছে। মোটর গাড়ি বা সাবমেরিনে যেরকম তেলের গন্ধ পাওয়া যায় সেরকম কোনো গন্ধ পাচ্ছি না। এটা তাহলে নিশ্চয়ই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ চালিত। কিন্তু এই বিদ্যুৎ আসছে কোত্থেকে? ব্যাটারি, নাকি অ্যাকুমুলেটর থেকে, অথবা অজ্ঞাত কোনো প্রণালীতে বায়ুমণ্ডল বা পানি থেকে তৈরি করা হচ্ছে বিদ্যুৎ? কোনোদিন কি এই রহস্যের সমাধান খুঁজে পাবো? আবার মনে পড়ল ব্ল্যাক রক ক্রিকে ছেড়ে আসা সঙ্গীদের কথা। একজন আহত হয়েছিল, জানি না অন্য দুজনও কি হয়েছে কিনা। আমাকে রশিদে জড়িয়ে পড়তে দেখেছে ওরা। টেররে তুলে নিয়ে আমাকে জামে আদর করা হবে না, এটুকু বোঝার মতো বুদ্ধি ওদের আছে। সুতরাং ওদের কাছে যে আমি মৃত তাতে কোনো সন্দেহ নেই। টলেডো থেকে এতক্ষণে নিশ্চয়ই টেলিগ্রাম চলে গেছে মিস্টার ওয়ার্ডের কাছে। এই সংবাদ পেয়ে কে আর লাগবে মাস্টার অব দ্য ওয়ার্ল্ডের পেছনে। ক্যাপ্টেনের প্রতীক্ষায় ডেকে দাঁড়িয়ে এইসব চিন্তাভাবনা মাথায় জুড়ে রইল। কিন্তু দাঁড়িয়ে থাকায় সার হইল। এলেন না ক্যাপ্টেন। একটু পরে খিদে পেট জ্বলে উঠল। গত 24 ঘন্টা পেটে কিছু পড়েনি। সে গতকাল বনে বসে তাড়াহুড়ো করে কিছু খেয়েছিলাম। পেটে এমন যন্ত্রণা শুরু হলো যে ভাবলাম টেররে আসার পর দুদিন কি তারও বেশি কেটে গেল কিনা। ফিরলাম কেবিনে। চুপচাপ ভাবছি ওরা আমাকে খেতে দেবে কিনা। এমন সময় বোতে দাঁড়ানো লোকটা নিচে নেমে গেল, ফিরে এলো আবার। কেউ শব্দ না করে আমার সামনে নামিয়ে রাখলো কিছু খাবার। তারপর আবার ফিরে গেল নিজের জায়গায়। টিনের মাংস, সি বিস্কিট আর এক পাত্র এল। গোগ্রাসে গিললাম। এলটা এত কড়া, পানি মিশিয়ে খেতে হলো। খেয়ে দিয়ে আবার কেবিন থেকে বেরিয়ে এলাম। ওই দুজন নিশ্চয়ই খাওয়ার পর চুকিয়ে ফেলেছে আমার আগে। এবারও আমাকে দেখে একটা কথাও বলল না ওরা। আবার ডুবে গেলাম চিন্তায়। কবে শেষ হবে এই অভিযান? ক্যাপ্টেনকে কি শেষ পর্যন্ত দেখতে পাবো? তিনি কি আমাকে ছেড়ে দেবেন, নাকি নিজেই সে ব্যবস্থা করতে পারবো? সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর। কিন্তু টেরর যদি তীর থেকে বহু দূরে অথবা পানির নিচে থাকে তাহলে পালাবো কি করে? না, ওটা ডাঙায় উঠে মোটরে পরিণত না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো। তখন পেয়েও যেতে পারি কোনো সুযোগ। সবচেয়ে বড় কথা, আজকেও চিন্তা করে লাভ কি? পালাবার সুযোগ পেলেও তো আমি পালাবো না। টেররের গুপ্ত রহস্য না জেনে পালিয়ে যাওয়া কি সম্ভব আমার পক্ষে? এখন পর্যন্ত আমার অভিযান সফল হয়নি। বেঘোরে প্রাণটা যেতে বসেছিল। আগামীতে হয়তো আরো দুর্ভোগ কপালে আছে। তবু একদিক দিয়ে বিচার করলে অন্তত একটা ধাপ এগিয়েছি। টেররের ভেতরে ঢুকেছি। কিন্তু পৃথিবীর সাথে আবার যোগাযোগ হবে কি কখনো? মাস্টার অব দ্য ওয়ার্ল্ড স্বেচ্ছায় আউটল হয়েছেন। আমিও তো বর্তমানে মানুষের আওতার বাইরে। তাহলে টেররে উঠেই বা কি লাভ হলো? এখনো উত্তর পূবে চলেছে টেরর। লম্বালম্বিভাবে পার হচ্ছে লেক ইরি। অর্ধেক বেগে ছুটছে, নইলে কয়েক ঘন্টা আগে পৌঁছে যেত লেকের উত্তর পূর্ব প্রান্তে। এদিকেই আছে নায়াগ্রা নদী। নায়াগ্রা আবার গিয়ে পড়েছে লেক অন্টারিওতে। মাঝখান সেই বিশ্ববিখ্যাত জলপ্রপাত, বাফেলো শহর থেকে মাইল 15 দূরে। টেরর এসেছিল ডেট্রয়েট নদী দিয়ে, যাচ্ছে নায়াগ্রা দিয়ে। কিন্তু এবারে যদি ডাঙায় না উঠে তাহলে তো সোজা গিয়ে পড়বে জলপ্রপাতে।
দুপুর গড়িয়ে যাচ্ছে। চমৎকার দিন। মৃদুমন্দ বাতাস বইছে। সূর্যের তাপ গায়ে জ্বালা ধরছে না। এখনো কোনো তীর চোখে পড়ছে না, না কানাডা না আমেরিকা। ক্যাপ্টেন কি বাইরে আসবেন না? তার লুকিয়ে থাকার কি অর্থ থাকতে পারে? তাহলে কি সন্ধ্যায় যখন তীর ছোবে টেরর, আমাকে নামিয়ে দেবেন ক্যাপ্টেন? বেলা 2টোর দিকে খুট করে একটা শব্দ হলো। মাঝের হ্যাসটা উপর দিকে উঠল। যাকে দেখার জন্য অধীর হয়ে আছি ডেকে বেরিয়ে এলেন তিনি। আমার দিকে ফিরেও তাকালেন না। সোজা স্টার্নে গিয়ে হাল ধরলেন। লোকটা ছুটি পেয়ে তার সাথে দু একটা কথা বলল নিচু গলায়। তারপর সামনে হ্যাঁ ছুঁয়ে দিয়ে নেমে গেল নিচে। তীক্ষ্ণ চোখে দিগন্তের দিকে চেয়ে রইলেন ক্যাপ্টেন। কম্পাস দেখে সামান্য ঘুরিয়ে দিলেন টেররকে। গতি বেড়ে গেল। এই সে মানুষ যাকে দেখার জন্য আমি এবং সারা পৃথিবীর লোক অধীর হয়ে আছে। 50-এর কিছু বেশি বয়স হবে। মাঝারি উচ্চতা, শক্তিশালী সোজা কাঁধ, দৃঢ় মাথায় ধূসর ঘন চুল, খাটো কোকড়ানো দাড়ি, বিশাল বুক, লম্বাটে চোয়াল, কোচকানো ঘন ভ্রু প্রচণ্ড প্রাণশক্তির পরিচায়ক। তামাটে চামড়ার নিচে টকবক করে ফুটছে রক্ত। নিখুঁত স্বাস্থ্যের অধিকারী একজন লৌহমানব বলা চলে তাকে। সাথে দুজন লোকের মতোই পরনে সামুদ্রিক পোশাক, তার উপর অয়েলি স্কিন কোট, মাথায় উলের টুপি। ইচ্ছে করলেই গোটা মাথা ঢেকে ফেলতে পারবেন এই টুপিতে। ক্যাপ্টেনকে এর আগেও দেখেছি আমি। লং স্ট্রিটে আমার বাড়ির সামনে যে দুজন লোক দেখেছিলাম, ইনি তাদেরই একজন। আমি যদি তাকে চিনতে পারি, তিনিও নিশ্চয়ই আমাকে চিনেছেন। বুঝতে পেরেছেন, গ্রেট আইরির রহস্য ভেদ করার জন্য যে লোকটি ছুটে গিয়েছিল, আমি সেই লোক। চিফ ইন্সপেক্টর স্ট্রোক। কৌতূহলী চোখে চেয়ে রইলাম তার দিকে। ফিরেও তাকালেন না তিনি। ভাবখানা এমন, নতুন একটা লোক যে আছে ডেকে, তার কিছুই জানেন না। চেয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো তাকে আগেও যেন কোথায় দেখেছি, কিন্তু ওয়াশিংটনে প্রথম দেখে তো এ কথা মনে হয়নি। পুলিশ দপ্তরে কি এর ছবি দেখেছি, নাকি কোনো দোকানে? মনে করতে পারলাম না। হয়তো সবটাই আমার মনের ভুল। যাই হোক, সাথের লোক দুজন অভদ্র হলেও ইনি হয়তো আমার কথার জবাব দিবেন। তারও ভাষা ইংরেজি, তবে আমেরিকান কিনা তা ঠিক বলতে পারবো না। তিনি আমাকে না চেনা ভান করছেন, আমি তার বন্দী। আমার সাথে কথা বলতে চান না? তাহলে কি করতে চান আমাকে নিয়ে? শেষ করে দিতে চান? রাত নামলেই খতম করে ফেলে দিবেন পানিতে? আমি যেটুকু জেনেছি সেটুকু তার বিপদ ঘনিয়ে আনতে পারে। তাই কিরকম চিন্তা করছেন? কিন্তু আমি তো নোংরে প্যাচ লেগে এমনিতেই মারা যাচ্ছিলাম। মেরে ফেলার ইচ্ছে থাকলে আবার তুলে আনলেন কেন? ঘুরে সোজা রওনা দিলাম স্টার্নের দিকে। একদম মুখোমুখি হয়ে দাঁড়ালাম। একটু পর তাকালেন আমার দিকে। গনগনে কয়লার মতো জ্বলছে চোখ। আপনি ক্যাপ্টেন? তিনি নিশ্চুপ। এই জাহাজ, এটাই কি টেরর? এবারও চুপ। আরেকটু এগুলাম। হাত ধরতে যেতেই এমন একটা ভঙ্গি করলেন, থেমে গেলাম আমি। ওই শরীরের ভেতর শক্তি ফুসছে। আবার সোজা হয়ে দাঁড়ালাম তার সামনে। গলা চড়িয়ে বললাম, কি করতে চান আমাকে নিয়ে? ঠোঁট কেঁপে উঠল ক্যাপ্টেনের। মনে হলো এবার কথা বলবেন, কিন্তু শেষ মুহূর্তে সামলে নিলেন, স্পষ্ট বিরক্তির চিহ্ন মুখে। কথা এড়োনোর জন্যই যেন মাথা ঘুরিয়ে নিলেন একপাশে। রেগুলেটরের মতো একটা যন্ত্রে হাত দিলেন। সাথে সাথে গতি আরো বেড়ে গেল টেররের। রাগে গা কাঁপতে লাগলো আমার। ইচ্ছে হলো চিৎকার করে উঠি। কথা বলবেন না? চুপ করে থাকবেন? থাকুন, তবে আমি জানি আপনি কে। আপনার মেশিনও চিনি আমি। ম্যাডিসন বোস্টন লেক কার্ডালে এটাকেই দেখা গিয়েছিল। আপনি বেপরোয়া মোটর চালিয়েছেন রাস্তায়, সাগরে চালিয়েছিলেন জাহাজ, আর লেকে সাবমেরিন। এটার নামই টেরর। আপনি তার কমান্ডার। আপনি চিঠি লিখে হুমকি দিয়েছিলেন সরকারকে। ভেবেছেন
সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করবেন, তাই নাম নিয়েছেন মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু জেনে রাখুন, আপনি হেরে যাবেন সে লড়াইয়ে। আমি এসব বললে তিনি অস্বীকার করতে পারতেন না, কারণ হালের উপর চোখ পড়েছিল আমার। স্পষ্ট খোদাই করা আছে সে 3টে বিখ্যাত অক্ষর MOW। কোনো মতে সামলে নিলাম নিজেকে। উত্তর পাবো না ভেবে হতাশ হলাম। ফিরে গিয়ে ধপাস করে বসে পড়লাম আমার কেবিনের হ্যাচওয়ের কাছে। অনেকক্ষণ ধরে চেয়ে রইলাম দিগন্তের দিকে, মনের আশা তীর দেখব। তাই বসে বসে অপেক্ষা করতে লাগলাম। হ্যাঁ, অপেক্ষা। অপেক্ষা করা ছাড়া উপায় বা কি আমার? উত্তর পূবে ছুটে চলেছে টেরর। সন্ধ্যার আগে নিশ্চয়ই এটা পৌঁছে যাবে লেক ইরির শেষ সীমায়। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। আজ ছিল এর 6ষ্ঠ পর্ব। আমাদের গল্প পাঠ আপনারা ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।